নমস্কার, দূরদর্শন আগরতলার পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিকভাবে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শাইলি নিয়ে চলে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান চর্চা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন হিমালয়ের কোলে আশ্রিত সবুজে মোড়া রহস্যময়ী ছোট্ট ত্রিপুরা, যা স্বয়ং মা ত্রিপুরা সুন্দরীর বাসস্থান, যেখানে জাতি উপজাতির কৃষ্টি সৃষ্টি ও সংস্কৃতির মিলন ক্ষেত্র ঘটে। এই মিলন ক্ষেত্রে একসময় গোবিন্দ মাণিক্য, রাধাকিশোর মাণিক্যদের মতো দাপুটে রাজারা রাজত্ব করে গেছেন, যার উপাখ্যান আমরা কবিগুরু রবি ঠাকুরের রচনায়ও পেয়ে থাকি। কিন্তু রাজন্য শাসিত এই অঞ্চল থেকে একটা সময় কেন্দ্রশাসিত অঞ্চল এবং তারপরে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা যা পেয়েছিল আমাদের ছোট্ট ত্রিপুরা 1972 সালের 21শে জানুয়ারি। ঠিক কী রয়েছে তার পেছনের রহস্য, ঠিক কী কী ঘটনার পরিবৃত্তিতে আমরা সেই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছি, তা নিয়ে আমাদের আজকের চর্চা। আমাদের সাথে অনুষ্ঠানের স্টুডিওতে আছেন ডক্টর সুরজিৎ সেন, অ্যাসোসিয়েট প্রফেসর, রাম ঠাকুর কলেজ। প্রথমে নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাকে দূরদর্শন আগরতলার পর্দায়। যে ব্যাপারটি প্রথমে আপনার কাছে জানতে চাইব, আজ আমরা 53তম পূর্ণাঙ্গ রাজ্য দিবস পালন করছি। ঠিক কী রহস্য, ঠিক কী ঘটনার পরিবৃত্তিতে আমরা সেই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাটা পেয়েছি? ইতিহাসটা ঠিক কী ছিল, আপনি যদি একটু বলেন। প্রথমেই তো হলো শুভেচ্ছা সবাইকে জানাই পূর্ণরাজ্য দিবস উপলক্ষে। 53তম পূর্ণরাজ্য দিবস এই ত্রিপুরা রাজ্যের, এটা একটা গৌরবময় কাহিনী। আমরা যদি শুরু থেকে দেখি, একদম বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার আগে, তখন ব্রিটিশ শাসনে এটা একটা রিজেন্সির মতো ছিল ত্রিপুরা রাজ্য। তখন একটাই ডিস্ট্রিক্ট ছিল, চাকলা রোশনাবাদ, আর সঙ্গে ছিল গ্রেটার ত্রিপুরা। এটার পর যখন স্বাধীনতার সময় এলো, তখন তো আমরা অবভিয়াসলি ডিভাইডেড হয়ে গেলাম। তখন আমাদের ভাগ্যে পড়ে রইল শুধুমাত্র গ্রেটার ত্রিপুরা, যে ল্যান্ডটা ওটার ম্যাক্সিমামই যেটা পাহাড় পর্বত পরিবেষ্টিত। তো তখন আমাদের মাণিক্য ডাইনাস্টি ছিলেন, ওরা লাস্ট ছিলেন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। উনি যেটাকে আমরা এই যে ত্রিপুরা, আধুনিক ত্রিপুরা রূপকার তাকে বলা চলে, ফ্রম মেনি পার্সপেক্টিভস। সে যাই হোক, তারপর উনি দেখলেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পর, মোটামুটি একটা রূপরেখা দেওয়ার পর, সাডেনলি তার ডেথ হয়ে যায় 1947-এই 17 মে। তখন তার পুত্র ছিলেন কিরিট বিক্রম কিশোর মাণিক্য। তখন সে নাবালক ছিলেন, মহারানী ছিলেন কাঞ্চনপ্রভা দেবী। তো শি হ্যাড দ্যাট উইট এনাফ, সেই বুদ্ধিটা ছিল যে উনি বুঝতে পারলেন যে আমরা রাজন্য শাসিত ত্রিপুরার অনেক অসুবিধে হবে, আর পাশে একটা স্বাধীন বাংলাদেশ তখনও গঠিত হয়নি, কিন্তু সমস্যা তখনও চলছিল পাকিস্তানের, যেহেতু পূর্ব পাকিস্তান হয়ে গেছিল। উনি ভাবলেন যে আমরা মার্জার করে নিলেই ভালো। তো সেই অনুযায়ী 1949 সালে 15 নভেম্বরে উনি সিদ্ধান্ত নিলেন যে ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হবে ত্রিপুরা রাজ্য। তো সেটা গেল একটা পার্ট। এরপর থেকে যে পূর্ণাঙ্গ রাজ্য যে চলার পরটা, সেটাও তেমন মসৃণ ছিল না। 1956-এ ইউনিয়ন টেরিটরি হলো ত্রিপুরা, তখন কেন্দ্রশাসিত অঞ্চল, কোনো লেজিসলেচার ছিল না। তারপর 1961 অনওয়ার্ডসে আমরা দেখলাম যে এখানে নির্বাচিত সরকার হওয়ার পর, তারপর 1972 সালে আমরা 21শে জানুয়ারি প্রথম পূর্ণ রাজ্যের মর্যাদা পাই। তার আগে যে আইনটা ছিল, সেটা ছিল নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন, একটা অ্যাক্ট ছিল 1971-এ। ওটা থেকে ওই আইন অনুযায়ী, এবং ত্রিপুরা এতদিন যে সাকসেসফুলি ভারতবর্ষের সাথে চলেছে, সেটারও স্বীকৃতি হিসেবে, এবং রাজা যে যিনি ছিলেন তাদের যে সিদ্ধান্ত যে আমরা ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হয়ে যাব, এবং আমাদের যে রিচ কালচারাল হেরিটেজ আছে, ট্র্যাডিশন আছে, যা আমরা অফার করতে পারি, এগুলো সমস্ত কিছু সম্মান জানিয়ে, এবং অ্যাট দি এন্ড অফ দি ডে সেটা হলো গণতন্ত্রকে মর্যাদা দিয়ে। আপনার কি মনে হয় কার ভূমিকা সব থেকে বেশি ছিল ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার পেছনে? অফকোর্স পিপল। একটা সময়ের পর জনগণই শেষ কথা বলে। যখন রাজ্য হয়ে গেল, তখন যখন আমরা নির্বাচিত গভর্নমেন্ট পেয়ে গেলাম, আমাদের তরফ থেকে প্রজাদের প্রতিনিধি, লোকজনদের প্রতিনিধি, সাধারণ মানুষের প্রতিনিধি যখন এসে গেল, তখন এটা একটা গণতান্ত্রিক রূপ নেয়। এবং তখন অবভিয়াসলি যে সবচেয়ে বড় কৃতিত্ব জনগণেরই সবসময় হবে, সেটা ট্রাইবাল হোক, নন ট্রাইবাল হোক।
আচ্ছা, 1972 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাওয়ার পর ঠিক কি চ্যালেঞ্জ ত্রিপুরাকে ফেস করতে হয়েছিল সেই যুগে দাঁড়িয়ে? উন্নয়নের পথে সব থেকে বড় বাধাটি ঠিক কি ছিল? অনেক, মানে সো মেনি অবস্টেকলস ওয়ার দেয়ার। লাইক দেখো, আমরা যখন 71 সালের পর বিশেষ করে সমস্যাটা আরও বেশি দেখা দিয়েছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। আমাদের উই হ্যাড টু অ্যাভয়েড ইস্ট পাকিস্তান, যেটা আগরতলা কলকাতার দূরত্ব ছিল, যেটা সে অ্যারাউন্ড 350 কিলোমিটার লাইক দ্যাট। ওটা আমাদের পুরোটা আসাম হয়ে ঘুরে প্রায় 1100 কিলোমিটার হয়ে যেতে হতো। এটা একটা বিরাট বড় হ্যান্ডিক্যাপ ছিল। এক, সেকেন্ড হলো দে ওয়াজ সাডেন ইনফ্লাক্স, যারা নন ট্রাইবালরা এলো, বাঙালিরা যারা এলো, সেটাও ওখানে রিলিজিয়াস পারসিকিউশন চলছিল বাংলাদেশে, তো আসতেই হতো। হিন্দুরা যারা এখানে এসে আশ্রয় নিলেন, তো তখন লাখো মানুষের সমাগম হলো। তো গোটা বিষয়টা, ডেমোগ্রাফিটা টোটাল চেঞ্জ হয়ে গেল। তো একটা সময় যারা এখানে ট্রাইবালরা ছিল মেজরিটি, তারা হয়ে গেল মাইনরিটি। সে ইন দ্য ইয়ার অফ 81 সেন্সাস অনুযায়ী যেটা দেখা যায়, তার আগেও ট্রাইবালরা ছিল মেজর। তো অর্থনৈতিক দিক থেকেও একটা অদ্ভুত চ্যালেঞ্জের সামনে আসতে হলো। আমাদের কি ছিল রিসোর্সেস, আমরা কি করতে পারি, আমরা কি জেনারেট করতে পারি, তারপর শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সব কিছু মিলিয়ে অনেক চ্যালেঞ্জেস ছিল, কিন্তু সেগুলিকে আমরা ওভারকাম করতে পেরেছি। ওভার দি ইয়ার্স, ওভার দি ডেকেডস আমরা পেরেছি। আমরা উই আর প্রাউডলি অ্যানাউন্সিং দ্যাট উই আর ওয়ান অফ দি মোস্ট লিটারেট স্টেটস ইন ইন্ডিয়া। এক্স্যাক্টলি। তারপরে যে প্রশ্নটি রাখবো আপনার কাছে, আজ 53 বছর পর ত্রিপুরার সগৌরবে দাঁড়িয়ে দেশের সামনে, আপনি যেটা বললেন যে লিটারেসির দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে আছি, ত্রিপুরা শুধুমাত্রই যে ট্যুরিজম বা পার্বত্য রাজ্য তার জন্য খ্যাত তা নয়। ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, জাতি এবং উপজাতি, বাঙালি এবং উপজাতিদের যে একটি মিলন ক্ষেত্র, সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার সংস্কৃতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অনেক অনেক, এটা আমাদের আইডেন্টিটি, একটা আইডেন্টিটি যে সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আমাদের সাথে পাশাপাশি, জানো আজকেই মণিপুর এবং মেঘালয় তারাও পূর্ণরাজ্য দিবস পালন করছে। একই সাথে আমরা 3টে রাজ্য পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। প্রত্যেকটা স্টেটের এক একটা আলাদা ইউনিক একটা আইডেন্টিটি আছে। আমাদের আইডেন্টিটি যেটা, সেটা হলো আমাদের কালচারাল ডাইভার্সিটি যেটা এখানে আছে। আমাদের যেসব উপজাতিদের নাচ গান, তাদের শিল্প কলা সংস্কৃতি রিচুয়ালস, পাশাপাশি বাঙালিদের সঙ্গেও মিশে গেছে। ইট হ্যাজ বিকাম এ মেল্টিং পট, যেটা তুমি বললে যে মিশে গেছে আমাদের। তো আমাদের উই হ্যাভ গট হিউজ থিংস টু অফার বিফোর দি কান্ট্রি। কারণ হলো আমাদের এমনি তো 19 ট্রাইবস আছে, হ্যাঁ, তার পাশাপাশি আছে বাঙালি, পাশাপাশি কিছু বুদ্ধিস্ট আছে, মুসলিমস আছে, ক্রিশ্চিয়ানস আছে, এখানে মণিপুরীও আছে। তো সবাই মিলে যে আমরা একটা বার্তা দিচ্ছি গোটা দেশকে যে ডিসপাইট সো ডাইভার্সিটি, সো মাচ ডাইভার্সিটি, আমরা সবাই একভাবে আমরা একসাথে আছি এবং আমরা প্রাউডলি আমাদের অ্যাচিভমেন্টসগুলো আমরা প্রকাশ করছি। নট অনলি ইন দ্য ফিল্ডস অফ আর্ট অ্যান্ড কালচার, অন্য কিছু দেখো, খেলাধুলার ক্ষেত্রে দেখো, আমাদের দীপা কর্মকার আছে যে নাকি অলিম্পিয়ান, নাম্বার 1 জিমন্যাস্ট ইন ইন্ডিয়া। আমাদের ফুটবলে, ক্রিকেটে, বিভিন্ন খেলা, জিমন্যাস্টিক্স ছাড়াও এছাড়াও আমরা আমাদের যে ফ্লোরা ফনা যে ডাইভার্সিটিগুলো আছে, তারপর ইউনো আমাদের ফ্রুটস যেগুলো আছে সেগুলো গ্লোবাল প্ল্যাটফর্ম আছে, রিকগনিশন পেয়ে গেছে। সো উই হ্যাভ গট সো মেনি থিংস টু অফার। আর এই বিভিন্ন প্রকল্পগুলো যা চলছে এখন, পত্রিকা দেখলে আমরা যেগুলি পাই, প্রধানমন্ত্রীর দ্বারা যেসব পরিচালিত কিংবা নির্ধারিত। আমরা যদি একটু এবার ইকোনমির দিকে আসি, যে ওই সময়ে ত্রিপুরার যেরকম ইকোনমিক স্ট্যাটাস ছিল এবং বর্তমানে যেরকম ইকোনমিক স্ট্যাটাস আছে, আপনি ঠিক ডেভেলপমেন্টের যে রেখাটা কোথায় দেখতে পাচ্ছেন? অনেকটা উন্নতি হয়েছে এখন। ডেভেলপমেন্টের তো অনেকগুলো দিক থাকে, তো কাজে পার ক্যাপিটা ইনকাম দিয়ে একটা রাজ্যের উন্নতি বিচার করা আমার মনে হয় ঠিক হবে। সেটার সঙ্গে অনেকগুলো ফ্যাক্টরস থাকে। নাম্বার 1 থিং ইজ পিস, শান্তিতে আছে কিনা আমরা, শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা, সেটা হলো গুরুত্বপূর্ণ একটা অংশ। মাঝে কয়েকটা 2টো ডেকেড বাদ দিলে, আমি 2টো ডেকেডই যদি এটাকে স্ট্রেচ করে ধরি, তবে সেটা বাদ দিয়ে মোর অর লেস আমরা পিসফুল আছি, সবাই মিলে একসাথে আছি। একটু আধটু টুকটাক ঘটনা এদিক ওদিক ঘটতেই পারে, বিক্ষিপ্ত ঘটনাগুলো। তাছাড়া সবচেয়ে বড় জিনিস হলো উন্নয়নের প্রথম শর্ত হলো শান্তি থাকা, শান্তিতে আমরা আছি। আর পাশাপাশি যেটা হচ্ছে শিক্ষার প্রসার, তারপর বিভিন্ন ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠা,
ট্যুরিজম বলো, এগুলি সব কিছু মিলিয়ে ত্রিপুরার আর্থিক স্থিতি এখন বেশ মজবুত। যদিও অন্য সব রাজ্যের তুলনায়, যেমন মহারাষ্ট্র, গুজরাট তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি, আমাদের রিসোর্সেস সেরকম নেই, কিন্তু যা আছে সেটা হলো অঢেল প্রাকৃতিক সম্পদ আছে, সৌন্দর্য আছে। ট্যুরিজমের দিকে কি আমরা আরো ডেভেলপমেন্ট আশা করতে পারি? ইয়েস ট্যুরিজম, এবং সেটা ট্যুরিজমের বিভিন্ন ক্ষেত্র আছে। আমরা, তুমি একটা বললে যেটা এখানে মাতা ত্রিপুরা সুন্দরীর জায়গা, স্থান, ওখানে আমাদের উত্তরে আছে ঊনকোটি, মহাদেবের পীঠস্থান। তো আমরা রিলিজিয়াস ট্যুরিস্ট প্লেস হিসেবেও ত্রিপুরাকে প্রমোট করা যায়। তারপর আছে হেলথ ট্যুরিজম। এখানে এই বাংলাদেশের এখন সাম্প্রতিক যেসব ঘটনাগুলোর আগে অস্থিরতা চলছে, তার আগে কিন্তু আমাদের এখানে প্রচুর বাংলাদেশিরা আসতো চিকিৎসার জন্য, আইএলএস, জিবি বলো, প্রচুর ভর্তি থাকতো। তো মেডিকেল ট্যুরিজম হিসেবে দেখা যায়। আর পাশাপাশি যে অনাবিল, অকৃত্রিম, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেগুলো আমাদের ভান্ডার আছে, সেগুলিকে আমরা সবসময় শোকেস করতে পারি। কাজে আমাদের ভবিষ্যৎ আমি বলবো সবসময় উজ্জ্বল আছে। আচ্ছা, 53 বছর পর আমরা যেখানে এখন দাঁড়িয়ে, আপনার কি মনে হয় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ত্রিপুরা এখন পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদায়, সেই 53 বছর আমরা পার করেছি, ঠিক কতটা সফল? সফলতার ভাঁড়ার আমাদের অনেকটা, এটা অনস্বীকার্য যে একটা পূর্ণ রাজ্য হওয়া এবং সেটাকে ধরে রাখা, বিশেষ করে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশটা ধরে রাখা, সেটা কম বড় কথা নয়। এটা সমস্ত সরকারেরই কৃতিত্ব, যারা সেই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যারা ছিলেন, কিংবা বিভিন্ন সময় যারা মুখ্যমন্ত্রী ছিলেন বিভিন্ন সরকারের, সবারই অবদান আছে। এবং সববার সম্মিলিত প্রচেষ্টাতেই আজকে আমরা এই জায়গাতে এসেছি, যেখানে ত্রিপুরাকে এখন ভারতবর্ষের যে কোনো প্রান্তেই মোটামুটি মর্যাদার সঙ্গে আমাদের স্মরণ করা হয়, আমাদের দেখা হয়, সবাই জানতে চায়। আগে যেটা ছিল না, আগে যেমন আগরতলাতে হয়তো পরিচিতিটা আমাদের শেষ হয়ে যেত, এখন বিভিন্ন জায়গাতে লোকজন যাচ্ছে, বিদেশিরা আসছে। অন্যান্য স্টেটে গিয়ে যদি আমরা বলতাম যে ত্রিপুরা থেকে, জিজ্ঞেস করতো এটা কি কলকাতার কোনো অংশ, বাংলাদেশের অংশ, এভাবে। এখন এরকম এখন অনেকটাই। And we have got international airports, we have got railways, we have got all sorts of amenities বলতে গেলে। তো ভবিষ্যতে দাঁড়িয়ে আমরা যদি একটু ভবিষ্যতের দিকে দেখি, ঠিক কোথায় আপনি দেখতে পাচ্ছেন ত্রিপুরাকে? সেই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কি বহাল থাকবে বলে মনে হচ্ছে আপনার? থাকবে, তবে আমাদের ভবিষ্যতের কথা যে কোনো ক্ষেত্রে যদি বলতে হয়, আমাদের জীবনের সব ক্ষেত্রেই, তবে সেটা হলো অতীতের কাছ থেকে শিক্ষা নিতে হবে, বর্তমানে দাঁড়িয়ে সাবধান হতে হবে, তারপর গিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আমাদের সামনে চলার পথ কিন্তু নিষ্কণ্টক নয়। আমরা জানি কিছু কিছু টেনশন আছে, এথনিক কিছু ট্রাবল আছে, ট্রাইবেল নন ট্রাইবেলের কিছু কনফ্লিক্ট একটুখানি আছেই। তো সেগুলো ইনসারমাউন্টেবল না। আশার কথা হলো সেটাই, যে আমরা যদি সবাই মিলে বসি, ডায়ালগ, কন্টিনিউয়াস ডায়ালগ, সব স্টেক হোল্ডাররা যারা আছে এই রাজ্যের সঙ্গে, যারা একদম হয়তো মাইনরিটি হতে পারে, হয়তো তাদের জনসংখ্যা 1000 হতে পারে, তাদেরকেও সাথে নিয়ে সবার সুযোগ সুবিধে বুঝে যদি আমরা এগোই, কোথাও কি আমরা সেই সুযোগ সুবিধাটা বুঝতে, কোথাও কি আমরা সফল হচ্ছি না, যার জন্য এই কনফ্লিক্টগুলো এখনো শেষ হচ্ছে না, এখনো এটা বহাল চলছেই ওভার দ্য ডিকেডস? একটা তো ক্ষেত্র আছে ঠিকই, সেটা হলো যে পৃথক যে রাজ্য গঠনের যে দাবিগুলো আছে এখানে, এখন যা আর্টিকেল 2 আর 3 থেকে, সেটা কয়েকটা রাজনৈতিক দল তারা এখন চাইছে। দাবি জানাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু বিষয়টা হলো যেটা একটা ডিস্ট্রিক্ট ছিল ব্রিটিশ শাসিত অঞ্চলে, অনলি ওয়ান ডিস্ট্রিক্ট ইট ওয়াজ, এখন আমাদের কাছে নিউমারাস ডিস্ট্রিক্ট আমরা বানিয়ে ফেলেছি। এটা ছাড়াও সবচেয়ে বড় কথা, যে একটা সময় যে বলা হতো আমরা মার্জিনালাইজড হয়ে গেছি, আমরা উন্নতির মেইন স্ট্রিমে আসতে পারছি না, ট্রাইবেলদের যে তোমার ক্ষোভটা ছিল, সেটা তো এডিসি গঠনের মাধ্যমে এবং তাদেরকে স্বায়ত্ত শাসনের মাধ্যমে অনেকটাই মিটিগেট করা গেছে। তো সামনের দিনগুলো তো যেসব তাদের যে দাবিগুলো আছে, অন্যায্যগুলো নয়, ন্যায্য যেসব দাবিগুলো আছে, সেগুলিকে অ্যাড্রেস যদি করা হয়, এবং কেন্দ্রীয় সরকার করছেন, আমরা উই হ্যাভ সিন যে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তো সেটা অবভিয়াসলি তাদেরকে আরও বেশি ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে, টু গিভ দেম মোর এম্পাওয়ারমেন্ট, ওটার জন্যই দেওয়া হচ্ছে। তো এগুলো আমার মনে হয় না যে ত্রিপুরাকে পূর্ণ রাজ্যে চলার পথে কোনো রকম বড়সড় প্রতিবন্ধকতা দাঁড় করাবে। আমি খুব আশাবাদী যে আমরাও হয়তো সে সামনের দিনগুলোতে একটা অখণ্ড ত্রিপুরা হিসেবেই যেভাবে আমরা দেখে আসছি, সেভাবে আমরা দেখতে পাবো।
আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দলের এটা আশা আছে যে ত্রিপুরাকে পৃথক করার, একটা আলাদা একটা রাজ্য তারা চাইছে, কিন্তু ইউ বিং এ প্রফেসর অ্যান্ড ইউ গেট টু মিট এ লট অফ পিপল, স্টুডেন্টস, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সাধারণ মানুষের ঠিক কি চাহিদা? এটা হলো একটু ডিফিকাল্ট হয়ে গেছে প্রশ্নটা, কারণ হলো তোমার কেমন রিপ্রেজেন্টেশন আছে এই দাবির পেছনে, যে সবার স্বতঃস্ফূর্ত সমর্থন আছে কি না সেটা এখনো বিচার্য বিষয়। আমি কয়েকদিন আগে একটা সেমিনারে গেছিলাম, এই টপিকটা নিয়েই আলাপ হচ্ছিল, তো সেখানে রিপ্রেজেন্টেশন দেখলাম যে ইউনিভার্সিটি থেকে 70 জন থেকে আলাপ ওদের কাছে মতামত নিয়েছে যে পৃথক রাজ্য হবে কি হবে না। তো সেটা হলো একটা গ্রুপ, দ্যাট ফলস ইনটু দ্য গ্রুপ অফ ইন্টেলিজেন্সিয়া, ওটা যেটা বুদ্ধিজীবীদের মধ্যে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আর যেগুলি ছাড়া যেসব প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, আমার কাছে মনে হচ্ছে যে পিপল আর হ্যাপি, যে এখানে ট্রাইবেলরা যেরকম নন ট্রাইবেলদের নিয়ে খুশি আছে, বাঙালিরও উপজাতিদের নিয়ে দিব্যি আছে, খুশি আছে। তো অনর্থক যদি এথনিসিটির সুরসুরি না দেওয়া হয় অনর্থক, তবে আমার মনে হয় না যে ত্রিপুরা কোনো দিন আর অন্যভাবে কোনোভাবেই পৃথকীকৃত হবে, কোনোভাবে সেগ্রিগেটেড হবে, আমার মনে হয় না। আচ্ছা, গ্লোবাল প্ল্যাটফর্মে যদি আমরা ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে চাই, এভাবেও যা, যেমন আমাদের ত্রিপুরার আনারস বিখ্যাত, সেটা ইংল্যান্ড আমেরিকা থেকে শুরু করে সবখানে যাচ্ছে, কিন্তু আর কি কি দিকে আমরা আরেকটু ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে গ্লোবাল প্ল্যাটফর্মেও ত্রিপুরার সেই সগৌরবে দাঁড়াবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে এখানে 3টে জিনিসের উপর সবচেয়ে গুরুত্ব আরোপ করা দরকার। একটা হলো যে উপায়ে আমরা উঠতে পারি, সেটা হলো নাম্বার 1 হলো আমাদের ট্যুরিজম এবং রিলিজিয়াস ট্যুরিজম, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের আইটি সেক্টরগুলো এখনো সেরকমভাবে গড়ে ওঠেনি। আমাদের আইটি ইনফরমেশন টেকনোলজিকে আরো সবল করতে হবে, ভালো করতে হবে। তারপর হলো আমাদের যে কৃষিজ যেসব দ্রব্য আছে, যেসব উৎপাদিত দ্রব্যগুলো আছে, সেগুলিকে আরো জোর দেওয়া। এই 3টে আমি সামনে দেখতে পাচ্ছি যে ত্রিপুরাকে সামনে সোনালী ভবিষ্যৎ দিতে পারে। এগুলি ছাড়াও অন্য সেক্টর তো সবসময় ডেভেলপড হচ্ছেই। তো বাট দিস 3 আর ভেরি ভেরি প্রমিজিং। আচ্ছা, উই এজ এ সোসাইটি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেখানে আমরা 53তম পূর্ণাঙ্গ রাজ্য দিবস পালন করেছি, সেখানে আমাদের কি প্রতিজ্ঞা নেওয়া উচিত যাতে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর জায়গায়, আরও একটি সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি? সবচেয়ে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্তি বজায় রাখা। আমাদের যে জাতি উপজাতির মধ্যে যে মৈত্রীর যে মেলবন্ধনটা আছে, সেটাকে আরো সুদৃঢ় করা। এজন্য আমি বলি বারবার, অতীত থেকে শিক্ষা নিতে হয় আমাদের। কিন্তু উই হ্যাড টু ফেস এ ম্যাসাকার, 1980s মান্দাই ম্যাসাকার হয়েছিল, হুইচ ইজ এ ব্লট ইন আওয়ার হিস্ট্রি। তো সেগুলিকে সম্পর্কে সবসময় সচেতন থাকা, যে কোনোভাবে কোনো রকম প্ররোচনার ফাঁদে যাতে না পড়ি সেটার দিকে নজর রাখা। এবং এক্ষেত্রে একটা আশাব্যঞ্জক বিষয় হলো, মোটামুটি আমরা মোরললেস সবাই শিক্ষিত। ও ভারতের যে কোনো রাজ্য থেকে আমরা অনেকটাই এগিয়ে আছি আমাদের শিক্ষা দীক্ষার দিক থেকে। তো কাজেই মানুষকে বোকা বানানোটা সেরকম সহজ হবে না, এটা একটা খুব আশার কথা। আর সেকেন্ড হলো গণতন্ত্রে বিশ্বাস রাখা, আমাদের সংবিধানে অচল ভক্তি বজায় রাখা, এবং পাশাপাশি সবাই মিলে একসাথে যাতে থাকতে পারি, সবাই যাতে একজন একজনের কথা ভাবতে পারি। ওটা সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রেই যে সহযোগিতা যতদিন থাকবে। আর এই যুগটার কম্পিটিশনের যুগ না, ইটস অ্যান এজ অফ কোঅপারেশন। গেছে ওসব প্রতিযোগিতার দিনগুলো, এখন হলো সবাই মিউচুয়াল কোঅপারেশন দিকে চায়। কে তুমি আমাকে কতটুকু হেল্প করতে পারবে, আমি তোমাকে কতটুকু হেল্প করতে পারবো, তা মিলে একটা আমরা খুব সুন্দর একটা সুখী ত্রিপুরার স্বপ্ন দেখতেই পারি। ইউ বিং এ টিচার, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার কি বার্তা থাকবে আজকের দিনে দাঁড়িয়ে? পূর্ণরাজ্যকে আমরা সবার আগে সেলিব্রেট করা উচিত বিশালভাবে। আমাদের যা যা সম্পদ আছে, আমরা যা যা সব কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, সবগুলোকে আগে হাইলাইট করা। আমরা কি কি দিতে পেরেছি, আমাদের অ্যাচিভমেন্টস ওভার দি লাস্ট 5-7 ডেকেডস, ওগুলোকে আগে হাইলাইট করা। এবং প্রতিনিয়ত এই সংকল্প করা যে আমরা কোনোভাবেই আমাদের এই ছোট রাজ্য হোক, কিন্তু আমরা যাতে কোনো দিন কোনোভাবেই মানসিকভাবে যাতে আমরা সংকীর্ণ না হই। আমরা যতদিন আমরা ব্রড মাইন্ডেড থাকব, যতদিন আমরা সবাইকে নিয়ে চলতে পারবো,
এবং শিক্ষা দীক্ষার আলোকে এই রাজ্যকে আরো স্নাত করতে পারবো যে উন্নয়নের মন্ত্রে, শান্তির মন্ত্রে, ততদিন ত্রিপুরা রাজ্য আরো সামনে এগোবে এবং তত্তরিয়ে এগোবে। আচ্ছা, আমরা যদি একটু এবার ইতিহাসের পাতায় আবার ফিরে যাই, আপনি বলেছিলেন যে মহারাজা বীর বিক্রম মানিক্যের মৃত্যুর পর ওনার স্ত্রী কাঞ্চন প্রভা দেবীর একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, হিস্টোরিক ডিসিশন। হ্যাঁ, সেটার ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। ওটা একটা খুব ক্রুশিয়াল পিরিয়ড ছিল ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। কারণ হলো রাজাদের শাসিত এই রাজ্য এবং এত বছর ধরে এখানকার যেসব জনগণরা ছিল তারা সবাই রাজ শাসনেই তারা তোমার প্র্যাকটিসড হয়ে গেছিল। তো যখন এরকম একটা ক্রাইসিস এলো যে দেশটা বিভাজন হয়ে যাবে, তখনও কি ত্রিপুরা জাতি উপজাতির মিলন ক্ষেত্র ছিল? ছিল ছিল তখনও কিন্তু বেশ কিছু বাঙালি ছিল ত্রিপুরা, যদিও সেটা মূলত তোমার উদয়পুর, আগরতলা ওসব জায়গাতেই ছিল, তার বাইরে কিছু ছিল না। কৈলাস শহর একটুখানি হয়তো ছিল। দেন সোনামুড়াতে আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে যেগুলিতে দেখতে পাই। তো তার বাইরে কিন্তু যে আজকে যেমন উই হ্যাভ বিকাম দি মেজরিটি, দ্য বেঙ্গলি পিপল হ্যাভ বিকাম দি মেজরিটি, ওরকম ছিল না। তো মহারানী তখন দেখলেন যে কি করা উচিত, যে প্রজাদের আনুগত্য আছে তা ঠিক, কিন্তু যেটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা গোটা দেশের, একটা স্বাধীন দেশের একটা জন্ম নিচ্ছে, এত কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়ে সেই উপনিবেশিকতাবাদকে যেভাবে আমরা ছিঁড়ে বের হতে পেরেছি এবং যেভাবে তখন সর্দার বল্লভভাই প্যাটেল গোটা দেশকে একটা সূত্রে গাঁথার চেষ্টা করছিলেন, সেটার নিশ্চয়ই উনি দেখেছিলেন। কাঞ্চনপ্রভা দেবী, উনি সমস্ত খোঁজ খবর রাখতেন। ওনার কাছে তো দুটো রাস্তা ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা ভারত। না, সেটা তো পূর্ব পাকিস্তান তো কখনো উনি যাবেন না, সে তো মানিক্য ডাইনাস্টির সমস্ত কাজকর্ম থেকে আমরা একদম পরিষ্কার প্রতীয়মান ছিল। দে নেভার থট অফ জয়নিং ইস্ট পাকিস্তান, নেভার এভার। সব সময় ছিল ভারতবর্ষের সঙ্গে থাকবো, কিন্তু মহারানী বুদ্ধিমতী থাকাতে উনি সমস্ত কিছু দেখলেন যে হায়দ্রাবাদে কি হচ্ছে, নিজাম কি হচ্ছে, কর্ণাটককে ডিসিশন নিচ্ছে, আজকে রাজস্থানে কি হচ্ছে। তারপর উনি সিদ্ধান্ত নিলেন যে আমরা ভারতবর্ষের সাথেই সংযুক্ত হয়ে যাব, এবং ওই মার্জার ডিসিশনের জন্যই আমি মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে কুর্নিশ জানাই। তার এই দূরদৃষ্টিতার জন্যই আজকে আমরা এত দূর পথ চলতে পেরেছি, এবং একটা বলতে গেলে আননোন একটা হিলি প্লেস যেটা ছিল, যেখানে তোমার বলার মতো কিছু ছিল না, আজকে উই আর অফারিং সো মেনি থিংস, নট টু দ্য স্টেট বাট টু দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। আজকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যে বার্তা পাঠিয়েছেন আজকের দিনে পূর্ণরাজ্য দিবসে, যে উনি বলছেন উনি গর্ববোধ করেন ত্রিপুরা কালচারাল ডাইভার্সিটি নিয়ে এবং পিস এবং হারমোনি নিয়ে, এত বড় পাওনা। তো সেটা তো সেই মহারানীর সেই সিদ্ধান্তের ফলেই আজকে আমরা সবাই একসাথে চলেছি, তার ক্ষেত্রে সেরকম হয়েছে। 1949 যখন ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হলো, তারপরে 1963-তে গিয়ে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য হয়। ঠিক এর মাঝে কি হয়েছিল? নো, আমি একটুখানি তোমার সংশোধনকে দিই, 1956-এ হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল, ইউটি যেটা হয়েছিল। ওই সময়টা হুট করে তোমার রাজ্য হয় না। একটা পূর্ণাঙ্গ রাজ্য পেতে গেলে তোমার সবার আগে হলো যে জনগণ চায় কিনা, জনগণ প্রতিনিধি গড়তে পেরেছে কিনা, রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে কিনা, তাদের নিজস্ব দাবি দেওয়া আছে কিনা, এবং এথনিক, তারপর লিঙ্গুইস্টিক এবং কালচারাল আইডেন্টিটি তারা বজায় রাখতে পারছে কিনা। সেই সময় দাঁড়িয়ে ত্রিপুরার শাসনভার কার হাতে ছিল? কাঞ্চনপ্রভা দেবী। ওই সমস্ত যারা ছিল তখন রাজা পক্ষের থেকে ছাড়াও আমাদের ভারত সরকারের তরফ থেকে প্রতিনিধি ছিল, তারা সবাই মিলিয়ে দেখতেন। যেরকম এখন দিল্লিতেও চলছে কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাপারগুলো, যেগুলি যেমন পাবলিক অ্যাফেয়ার, তারপর তোমার সিকিউরিটি, এগুলো কিন্তু দিল্লিতে এখনো যে নির্বাচিত সরকার আছে তাকে দেওয়া হয়নি, সেগুলো এখনো কেন্দ্রের যে প্রতিনিধিরা আছে তারাই দেখছেন। আমাদের সময় সেরকম ভাবে ছিল, অ্যান্ড ইট ওয়াজ লেস চ্যালেঞ্জিং। কারণ হলো ত্রিপুরা অত্যন্ত ছোট একটা রাজ্য ছিল, 10,477 বর্গ কিলোমিটার একটা জায়গা। তো সেখানে থেকে আমাদের শিক্ষাও সেরকমভাবে প্রসারিত হয়নি, এবং মানে কথাটা বলতে হচ্ছে যে মেইন স্ট্রিমের প্রতি তখন কেন্দ্রের সেরকম নজরও ছিল না। যে আমাদের এই 7টি রাজ্যকে অনেকটাই আমরা সেগ্রিগেটেড ছিলাম, আমরা ধরতে গেলে অস্ট্রাসাইজড ছিলাম। সেজন্যই তো আমরা এত পরে ট্রেন পেলাম এখানে, যে আমাদের দিকে নজর কত কম পড়েছে। আমার মনে আছে জয়ন্ত হাজারিকা, হি ইজ আ রাইটার ইন শিলং, হি ইজ মাই ফ্রেন্ড দেয়ার,
ও একটা বই লিখেছে স্ট্রেঞ্জার্স অফ দি মিস্ট, তখনকার সময় যে 90-এর দশকে। ওর বইয়ের প্রথম লাইনটাই ছিল যে শিলং থেকে যখন একটি কাক ওড়ে তখন তার কাছে দিল্লি নয় হ্যানয় কাছে লাগে। এই সমস্ত কথাটা হলো আমাদের যে নেগলিজেন্স হয়েছে, হিমালয়ান নেগলিজেন্স হয়েছে, সেই কারণেই আমরা আজকে 53 বছর বাদে যে জায়গায় আমরা পৌঁছানোর কথা ছিল, ধরো আজকে ওড়িশার কথা ভাবো, অন্ধ্রার কথা ভাবো, তারা যেভাবে এগিয়ে গেছে, আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি ওই অবহেলার জন্য, যেগুলো আমরা 2008 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি এখানে অষ্টলক্ষ্মীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজ্যকে অষ্টলক্ষ্মী বলছেন এবং রোজ আসছেন কেউ না কেন, কেন্দ্রীয় মন্ত্রী নর্থ ইস্টার্ন স্টেটসে ভিজিটই করেন, প্রধানমন্ত্রী আসছেন, হাজারো প্রকল্প শুরু করে দিয়েছেন। এগুলো সব কিছুর আমরা এখন আজকে ফল দেখতে পাচ্ছি। ফল দেখতে পাওয়াতেই আজকে 53তম পূর্ণরাজ্য দিবসে এই দূরদর্শনের পর্দায় বসে আমরা সবাইকে অভিনন্দন জানাতে পারছি, সবাইকে বলছি আপনারা গর্ববোধ করুন। You take pride that you are a member of that, fully recognized state. একদম। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজ 53 বছরে দাঁড়িয়ে, গৌরবের 53টি বছর, আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কি বলতে চাইবেন দূরদর্শনের পর্দায়? ইন্ডিভিজুয়াল হিসেবে বলবো আমাদের সামনে চ্যালেঞ্জেস অনেক আছে এবং প্রতিনিয়ত চ্যালেঞ্জেসগুলো বাড়ছে। যেটা উদ্বেগের বিষয়, যেটা এই পর্দাতেই বলা উচিত, সেটা হলো 53 বছর পর আমাদের সামনে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে নেশামুক্ত ত্রিপুরা, ওটা একটা বড়সড় চ্যালেঞ্জ। আমাদের এই নেশা থেকে, অ্যাডিকশন থেকে আমাদের এই যে সামনের প্রজন্ম, সেগুলিকে রক্ষা করতেই হবে। আমার কাছে একদম ডিরেক্ট থ্রেট মনে হচ্ছে সেটা। তো সেই জগৎটা থেকে, অন্ধকার জগৎ থেকে আমাদের যুব সমাজকে যেভাবে রক্ষা করতে হবে। আর বাকি হলো কোয়ালিটি এডুকেশন। আমি ইন্ডিভিজুয়াল হিসেবে তুমি যখন বললে তখন আমি অধ্যাপক, আমি আমার ডোমেনটাই বলবো। আমার যে কম্প্রিহেন্সিভ কোয়ালিটি এডুকেশন আরো ভালো করে ত্রিপুরাতে হওয়া উচিত, হবেও আমি আশাবাদী। এটাও আর একটা বড় বিষয় কিন্তু, যে আমাদের সামনে আমরা একটা এডুকেশনাল হাব হিসেবে নিজেদের আস্তে আস্তে দেখতে পাচ্ছি। হয়তো সামনের দিনে দেখবো উই হ্যাভ গট এভরিথিং, যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, দেন অল দি টেকনিক্যাল ইনস্টিটিউশনস, অল দি ডিগ্রি কলেজেস, অল সর্টস অফ ফ্যাশন ইনস্টিটিউটস, দেন আমাদের ল ইউনিভার্সিটি থেকে শুরু করে সবই আছে। তো এটাও একটা খুব আশার বিষয় যে ত্রিপুরা একটা এডুকেশনাল হাব হিসেবে উঠে আসছে, কিন্তু কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রপার এডুকেশন দরকার, সুশিক্ষা দরকার, শুধু উচ্চশিক্ষা নয়, সুশিক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয়। যে সুশিক্ষার কারণে আমাদের সামনে সমস্ত অন্ধকার, সমস্ত অমানিসাগুলো কেটে যাবে। এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মাথায় রেখে সামনে এগোতে হবে এবং এটা সবসময় মাথায় রাখতে হয়, আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখতে হয় যে একটা রাজ্যের উন্নয়ন কোনো ব্যক্তি করতে পারে না, সবাই মিলে করতে হয়। কোনো একটা রাজনৈতিক দলও করতে পারবে না, সবাই মিলে, এবার সরকার হোক, বিরোধী হোক, সবাই মিলে এই রাজ্যকে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এবং কনস্ট্যান্ট ডায়ালগ, কনফ্লিক্ট থাকেই, আজকে এদিকে গন্ডগোল, ওদিকে একটুখানি ঝামেলা হবে, কিন্তু এমন কোনো সমস্যা নেই যেটা ডায়ালগের মাধ্যমে সমাধান হয় না। তো সেটার প্রতি আমাদের ঐকান্তিক থাকতে হবে। আমি ইন্ডিভিজুয়াল হিসেবে এবং সামনে যতটুকু ভবিষ্যৎ দেখতে পাই সেই কথাই বললাম। একদম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আজ দর্শক বন্ধুদের সাথে সাথে আমি অনেক কিছু জানতে পারলাম। দর্শক বন্ধুরা, গৌরবের 53টি বছর, 53 বছরে আমরা আজ দাঁড়িয়ে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আমরা সগৌরবে বলতে পারি যে আমরা সব দিকেই এগিয়ে আছি। আমরা এগিয়ে আছি শিক্ষার দিকে, আমরা এগিয়ে আছি স্বাস্থ্যের দিকে, আমরা সব দিকেই। আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে রাজ্যবাসী হিসেবে আজ একটাই প্রতিজ্ঞা করব, আমরা সকলে যেমন ঐক্যবদ্ধভাবে জাতি উপজাতির এই মিলন ক্ষেত্র ত্রিপুরাকে যেন আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। এই প্রতিজ্ঞা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে। নমস্কার।